হ্যাঁ, শোনা যাচ্ছে তাই তো? হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। ওকে। তো আজকে আমরা যেটার উপর ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। তো তোরা নিশ্চয়ই ফার্স্ট ক্লাসে একটা ওভারভিউ পেয়ে গেছিস যে আমার যেটা পড়ানোর টেকনিক হচ্ছে যে সাবজেক্টটা প্রথমে আমরা ওভারভিউটা জানবো। যে সাবজেক্টটা বেসিক্যালি কোন পারপাসে আমাদেরকে কম্পিউটার সায়েন্স অ্যাজ আমরা কম্পিউটার সায়েন্স পড়ছি, সিএসটি পড়ছি, তো আমাদের কোন পারপাসের জন্য কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা দিয়েছে। সো বেসিক্যালি সেই পার্সপেক্টিভটা আমরা জানবো। দেন তার ওভারভিউ জানবো যে সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে। দেন আমরা একটা টপিক, প্রত্যেকটা টপিক ইচ টপিক আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। তো দেখ কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, আজকের ক্লাসটা স্টার্ট করার আগে যেটা আমাদেরকে প্রথম জানা উচিত সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার অর্গানাইজেশন। ঠিক আছে? তোরা ছোট থেকে কম্পিউটার ইউজ করে আসছিস আশা করছি। ঠিক আছে, অ্যাট লিস্ট ছোট থেকে ইউজ না করে থাকলেও তোরা স্কুল লেভেলের 5 6 থেকে সবাই ইউজ করে আসছিস, তাই তো? এটা এক্সপেক্ট করা যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্সেপ্ট করা যায়। হ্যাঁ, তো দেখ এই কম্পিউটার অর্গানাইজেশন সাবজেক্টটাতে আমাদের বলে দিচ্ছে যে যে কম্পিউটারটা আমরা ইউজ করছি আমরা তো সিএসটি ব্যাকগ্রাউন্ডের, তো আমাদেরকে তো প্রত্যেকটা জিনিস প্রপারলি জানতে হবে যে কম্পিউটারটা ওয়ার্কিং করছে কিভাবে, তাই তো? একটা কম্পিউটার আমরা একটা এই সাপোজ ধর আমরা একটা ক্লাস করাচ্ছি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি একটা সুইচ অন করছি, জাস্ট মাইক্রোফোনটা আমি অন করলাম, আমি কথা বলছি তোরা শুনতে পাচ্ছিস। বাট ইন্টারনাল জিনিসটা কিভাবে হচ্ছে সেটাও তো আমাদেরকে জানতে হবে, ঠিক কি না? জানা দরকার কি না? হ্যাঁ হ্যাঁ, তো এই কারণেই যেটা আমাদের এসেছে সেটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, যেই সাবজেক্টটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেন মোটো এই সাবজেক্টটার মাধ্যমে। এই সাবজেক্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিস দেখবো যে যেগুলো কম্পিউটার সাথে জড়িত। দেখ সাপোজ তুই একটা কি প্রেস করলি, ঠিক আছে, জাস্ট স্টার্ট করলি, সেটা কি প্রেস হয়ে সেটা অ্যাজ আ আউটপুট হিসেবে শো হলো। তো এর ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা কি আছে, কি প্রেস করা থেকে সেটা আউটপুট হিসেবে ভিজুয়াল হওয়া। সো এর মধ্যে যে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা আছে টোটালটাই কিন্তু কম্পিউটার অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাই অ্যাজ আ সিএসটি স্টুডেন্ট তোদেরকে কিন্তু এই সাবজেক্টে একটু ভালোভাবে গুরুত্ব দিতে হবে ইন্টারনাল জিনিসটাকে বোঝার জন্য। তাহলে আমাদের কিন্তু বেসিকটা স্ট্রং হবে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হবে। তো ফার্স্ট আমরা দেখে নিই যে হোয়াট ইজ কম্পিউটার অর্গানাইজেশন। দেখ কি বলছে, the subject computer organization is about understanding how a computer works from inside. যেটা আমি বললাম একদম সেম পাচ্ছিস যে কম্পিউটারটা ইনসাইড হবে কিভাবে। হ্যাঁ বল বল। বলছি স্ক্রিন ভিজিবল হচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না। মেনি সরি। হ্যাঁ স্যার। হ্যাঁ, একবার তো আমাকে এনসিওর করবে, আমি তো ভুলে গেছিলাম সিনটা প্রেজেন্ট করতে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার এরপর দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, কিছু প্রবলেম হলে সাথে সাথেই বলবি, বুঝলি? ওকে। হ্যাঁ, তো আমরা কোন জায়গায় ছিলাম, হোয়াট ইজ কম্পিউটার অর্গানাইজেশন। সো দ্য কম্পিউটার অর্গানাইজেশন ইজ আন্ডারস্ট্যান্ডিং হাউ আ কম্পিউটার ওয়ার্কস ফ্রম ইনসাইড। যেটা আমরা বললাম যে আমরা দেখতে পাচ্ছি আমরা কিটা প্রেস করছি সেটা আমাদের মনিটরের মাধ্যমে সেটা শো করছে, বাট তার ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমরা এতদিন অবধি জানতাম না। বাট কেউ যদি জেনেও থাকে খুব ডিটেইলটা কিন্তু সেটা জানা ছিল না। তো এই সাবজেক্টের মাধ্যমে আমরা সেটাই দেখব। It deals with internal structure, working, communication between the different parts. Suppose the input unit, output unit, এগুলোর মধ্যে তো কমিউনিকেশন হচ্ছে। আচ্ছা তো আমাকে একটা কথা বল, যখন তোরা এটা একদম আমরা বাচ্চা বেলা থেকে পড়ে আসছি, বুঝলি তো, একদম মানে স্টার্টিং থেকে ইনপুট ইউনিট আউটপুট ইউনিট। সো তোরা যখন ফার্স্ট আমরা কিছু ইনপুট দিচ্ছি কিবোর্ডের মাধ্যমে, তো কিবোর্ডটা কি ডিভাইস হচ্ছে, ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? যদি আমি বলেই দিলাম কি করছি।
স্যার ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, হ্যাঁ। দেন সেটা আউটপুটের মাধ্যমে সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা ভিজুয়াল হচ্ছে, দেখাচ্ছে। তো এদের মধ্যে তো কিছু একটা কমিউনিকেশন হচ্ছে, বলেই তো সেটা ভিজুয়াল হচ্ছে, মনিটরের মাধ্যমে শো হচ্ছে। তো এই ইন্টারনাল কমিউনিকেশনটাও কম্পিউটার অর্গানাইজেশন কিন্তু বলে দেয়। কম্পিউটার অর্গানাইজেশন মিন্স লার্নিং অ্যাবাউট দ্য ইন্টারনাল স্ট্রাকচার, ওয়ার্কিং অফ দ্য কম্পিউটার। একদম কম্পিউটারের ইন্টারনাল স্ট্রাকচার কি কি রয়েছে, কি রকম ভাবে কাজ করে, টোটালটা আমরা জানব। উইল সি হোয়াট ইজ ইনসাইড দ্য সিপিইউ। সিপিইউ নাম শুনেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কে কে শুনিসনি বল। সবাই শুনেছে, তাই তো? ওকে, সো আমরা সিপিইউটাও দেখে নেবো। যে সিপিইউটা তো আমরা দেখছি একটা বক্সের মতো দেখাচ্ছে, বাইরে থেকে আমরা এটাই বুঝতে পারছি হার্ডওয়্যার কম্পোনেন্টটা যে একটা বক্স আছে, তার মধ্যে কিছু জিনিস আছে, সেটাই আমরা জানছি। বাট সিপিইউর মধ্যে কি রকম ভাবে ওয়ার্কিংটা হয়, তার মধ্যে কি কি থাকে, সেটাও কিন্তু আমরা এই কম্পিউটার অর্গানাইজেশনের মাধ্যমে জেনে থাকি। কারণ ওই কিবোর্ড প্রেস থেকে আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা ভিজুয়াল হওয়া, এখানে কিন্তু সিপিইউ একটা মানে পার্ট যেটা পারফর্ম করে। সিপিইউ একটা মেইন পার্ট কিন্তু পারফর্ম করে, তাই সিপিইউটাকেও কিন্তু আমরা ভালোভাবে জেনে নেব। ওকে, সো তোদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, যেটা আমি বললাম, ঠিক আছে? সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। সাপোজ ধর একটা কম্পিউটার আছে, আর এখানে একটা কিবোর্ড আছে। ওকে, দেখ, এটা আমি একটা কম্পিউটার সিস্টেমের ছবি একটা ট্রাই করলাম, জানি না কতটা ঠিক হয়েছে, বাট তোরা বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখ, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে কিবোর্ড। তো ফার্স্ট কি করছি আমরা, কিবোর্ডের মাধ্যমে কোন একটা সুইচ আমরা প্রেস করছি, সেটা চলে যাচ্ছে কম্পিউটারের মধ্যে চলে আসছে, ঠিক আছে? কম্পিউটারের মধ্যে কিছু একটা পারফর্ম হচ্ছে, দেন সেটা মনিটরের মাধ্যমে শো হচ্ছে। বাট আমরা কি দেখতে পাচ্ছি? আমরা জাস্ট দেখতে পাচ্ছি কিবোর্ডে ওই কিটা প্রেস করছি, আউটপুটের ডিভাইসের মাধ্যমে সেটা শো হয়ে যাচ্ছে। বাট ওটা যে ইন্টারনাল কিভাবে ওয়ার্কিংটা হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তাহলে আমরা ইন্টারনাল ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে, আজকের ক্লাসটা তোরা যদি করিস, একটা বেসিক ওভারভিউ পেয়ে যাবি যে একটা কম্পিউটার সিস্টেম টোটাল ওয়ার্কিংটা কিরকম ভাবে থাকে, ঠিক আছে? ওকে, দেন আমরা যেটা দেখব ফাংশনাল ইউনিটস, মানে যে কম্পিউটার সিস্টেমটা, যে এক্সাম্পলটা তোদেরকে দিলাম, এই যে ফাংশনটা হচ্ছে, তার জন্য যে যে কম্পোনেন্টস গুলো দরকার, যে যে জিনিসগুলো দরকার, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। যে ফাংশনাল ইউনিটস, কোন কোন ফাংশনাল ইউনিটস গুলো দরকার আমাদের একটা ওয়ার্কিং করার জন্য, কম্পিউটার সিস্টেমটাকে চালানোর জন্য, ঠিক আছে? তো দেখ, ফার্স্ট যেটা ইউনিট রয়েছে সেটা হচ্ছে ইনপুট ইউনিট। আশা করছি এই ইউনিটটার কথা সবাই কথা শুনেছিস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেন যেটা আছে সেটা হচ্ছে আউটপুট ইউনিটস। এগুলো আমরা এক একটা করে ইচ আমরা একদম ডিসকাস করব, টোটালটাই ডিসকাস করব। দেন আছে মেমরি ইউনিট, দেন অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, দেন কন্ট্রোল। এই পাঁচটা ইউনিট কিন্তু টোটাল কম্পিউটার সিস্টেমটাকে চালানোর জন্য হেল্প করছে, ঠিক আছে? কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। দেখ, এই যেগুলো আমি কোশ্চেনগুলো পড়াচ্ছি, যে টপিকসগুলো পড়াচ্ছি, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। যে ফাংশনাল, ডিফাইন দ্য ফাংশনাল ইউনিট অফ কম্পিউটার সিস্টেম, ঠিক আছে? সেক্ষেত্রে তোদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ফাংশনাল ইউনিটস এর নাম লিখতে হবে, সেগুলো নিয়ে ডেসক্রাইব করতে হবে। ডেসক্রাইবটা আমি বুঝিয়ে দেবো কিরকম ভাবে করবি, বাট তার আগে
এই যে পিকচারটা দিচ্ছে সেটা একটু তোরা নোটিস কর, ঠিক আছে? দেখ আমি যেটা বোঝালাম, যখন তোরা কম্পিউটার সিস্টেমে একটা ইনপুট দিচ্ছিস, এই যে ইনপুট দিন কিসের মাধ্যমে দিবে সেটা, সেটা কিবোর্ডের মাধ্যমে সাপোজ ধর একটা ইনপুট, ঠিক আছে? এটা কি, সেটা একটা ইনপুট ডিভাইস, তাই তো? কিবোর্ড কি একটা ইনপুট ডিভাইস স্যার। ইনপুট ডিভাইস। হ্যাঁ, তো যখন সেটা ইনপুট দিল, এটা কিন্তু ডাইরেক্ট আউটপুট ডিভাইসের কাছে চলে যায় না, এটা যায় কার কাছে? সিপিইউ এর কাছে। কার কাছে যায়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে, ঠিক আছে? হ্যাঁ, দেখ এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা যেটা আমরা এতদিন দেখে এসেছিলাম, যেটা একটা বক্স, আমরা যদি তোরা কম্পিউটার সেটআপ দেখে থাকিস, যদি ডেস্কটপ দেখে থাকিস, ল্যাপটপ বলবো না, ডেস্কটপ যদি দেখে থাকিস একটা বাক্সের মতো আমরা দেখতে পাবো, বাট তার ভিতরে কিন্তু তিনটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? তিনটে কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এএলইউ যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, সিইউ যেটার ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল ইউনিট, এন্ড থার্ড ওয়ান হচ্ছে মেমরি, ঠিক আছে? তাহলে যখন আমরা একটা ইনপুট দিই সেটা কার কাছে চলে যায়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে। তারপর এই জায়গাটাতে কিছু একটা অপারেশন পারফর্ম হয়। কি অপারেশন পারফর্ম হয় আমরা একটু পরে জানব, বাট এখন অবধি এটা জান যে এই জায়গাটাতে কিছু একটা অপারেশন পারফর্ম হয়, তারপর সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে স্টোর হয়ে যায়, রাইট? ক্লিয়ার এখন অবধি? এতদূর অবধি সবার ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ এবার আমরা দেখব এটা, হ্যাঁ, ইনফরমেশন হ্যান্ডেল বাই কম্পিউটার। এই যে আমরা যে একটা ইনফরমেশন দিলাম, একটা কিবোর্ডে একটা কি প্রেস করলাম, এটাও তো এক ধরনের ইনফরমেশন দিলাম, তাই তো? হ্যাঁ, তো ইনফরমেশন fed into the computer either in the form of instructions or data. এবার একটা ইনফরমেশনের মধ্যে সেটা কিন্তু ডেটাও হতে পারে, সেটা কিন্তু ইনস্ট্রাকশনও হতে পারে, ঠিক আছে? মানে একটা ইনফরমেশনের মধ্যে ইনস্ট্রাকশন অর ডেটা দুটো। এইবার কারো কি জানা আছে হোয়াট ইজ ইনস্ট্রাকশন, হোয়াট ইজ ডেটা? জানো, তাই তো? ওকে, নো প্রবলেম। জানো বলেই আমরা আজকে ক্লাসটা করছি। দেখ যেটা বললাম তোকে যে একটা ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে, একটা কি থাকে? ডেটা থাকে, সরি ইনস্ট্রাকশন, একটা ইনফরমেশন। একটা ইনফরমেশনের মধ্যে কি থাকে? ডেটা থাকে বা ইনস্ট্রাকশন, ঠিক আছে? সাপোজ ধর আমরা একটা অপারেশন পারফর্ম করছি, দেখছি যে sum is equal to a plus, ঠিক আছে? সাপোজ ধর এটা আমরা একটা एग्जांपल দিলাম, তো এই যে sum a b এগুলো কি? এগুলোই হচ্ছে ডেটা, এগুলো হচ্ছে ডেটা। আর এই যে কিছু একটা অপারেশন পারফর্ম করছি, কিছু একটা ইনস্ট্রাকশন দিচ্ছি আমরা, যে ওই ডেটাগুলো নিয়ে আমি কি করব সেটা একটা জানাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে ইনস্ট্রাকশন। ক্লিয়ার? এখন অবধি কারো কিছু স্যার প্রবলেম? স্যার ইকুয়ালস টুটাও কি ইনস্ট্রাকশন নাকি ওটা ইনস্ট্রাকশন না? না, ওটা একটা, হ্যাঁ ওটা একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? ওটা একটা ইনস্ট্রাকশন। আচ্ছা স্যার। তাহলে দেখ ওটা এখানে লেখা আছে যে instructions are explicitly commands govern the transfer of information within the computer as well as between the computer of its input device. input device গুলো আমরা কি করছে সেটা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, যে ডেটাগুলো নিয়ে আমরা কি করব। এই যেমন তোরা একটা কিবোর্ডের মাধ্যমে কি প্রেস করবি, তো এই কি প্রেসটা করার পর আমরা কি করব সেটা আমরা আউটপুটের মাধ্যমে শো করব। এটাই হচ্ছে কি করব, এটাই বলে দিচ্ছে যে আমরা এই ইনস্ট্রাকশনটা পাবো।
বাট কিবোর্ডে প্রেস করলাম, যে কমান্ডটা গেল সেটা কিন্তু ডেটা, ওই ডেটাটা গেল। দেন কি করব সেটা বলছে, লাইক সেটাই হচ্ছে ইনস্ট্রাকশন। দেন তার অ্যানসার হলো যে আমাকে ডেট মনিটরের মাধ্যমে শো করবে। এবার যেটা আমরা বললাম প্রোগ্রাম, প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট পারফর্ম আ টাস্ক। এবারে প্রোগ্রাম জিনিসটা আমরা এখানে কিছু কিছু টার্ম পাবো, ঠিক আছে? এবার সেই টার্মগুলো সম্বন্ধে আমরা জেনে নেব, তাহলে আমাদের ফিউচার ক্লাসগুলো যখন করব, ডিটেইলসে ডেসক্রাইব করব প্রত্যেকটা ক্লাস, তখন এই টার্মগুলো যখন পাবো আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা দেখিনি প্রোগ্রাম জিনিসটা কি না। প্রোগ্রাম ইজ ইউজুয়ালি স্টোরড ইন দ্য মেমরি। আচ্ছা, এই জিনিসটা যে আমি করলাম, দেখতে পাচ্ছেন এই জিনিসটা করলাম, এটা কোথায় স্টোর হবে বলতো প্রথমে? কেউ কি জানিস? মেমোরিতে স্যার। গুড, এটা মেমোরিতে স্টোর হবে। একটু দাঁড়া, একটা কল এসেছে। হ্যাঁ, একদম ঠিক বলে, এটা ফার্স্ট মেমোরিতে স্টোর হয়, ঠিক আছে? প্রোগ্রাম ইজ ইউজুয়ালি স্টোরড ইন মেমরি। নেক্সট লাইনে সেটা লেখা আছে, the processor fetch the instructions one at a time and perform the desired operations. এবারে এই জায়গাটার ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে আমরা নেক্সট তার জন্য দেখেছি, সেখানে আমরা বুঝে যাব, ঠিক আছে? বাট এটা জেনে রাখ, যখন আমরা কিছু একটা অপারেশন দিলাম, সাপোজ তুই তোর কিবোর্ডের মাধ্যমে সেটা দিলি sum is equal to a plus b, তো এটা টোটালটা তোর স্টোর হয়ে গেল কোথায়? মেমোরির মধ্যে। মেমোরি সম্পর্কে একটা বেসিক আইডিয়া আছে যে মেমোরি জিনিসটা কি, তারপর আমি তো বলে দেবো মেমোরি জিনিসটা ডিটেইলস। বাট এখন অবধি বুঝতে পারছিস মেমোরি মানে জিনিসটা কি? মানে যেখানে স্টোর হয়, তাই তো? কি একজন বল যে মেমোরি মানে জিনিসটা কি? একদম সিঙ্গেল ওয়ার্ডে সেটা জানিস তো? কোন ডেটাকে স্যার স্টোর করে রাখে। হ্যাঁ, স্টোর পারপাসে, ঠিক আছে? আমি বেশি কিছু জানার দরকার নেই, আমি জানিয়ে দেবো। বাট এটুকু মেমোরি কথাটা যখন বললাম যে এটা জিনিসটা কি সেটা একটু জানবে। ওকে, জানিস তো সেটা, কোনো প্রবলেম। তো ওটাই the processor fetch the instructions one at a time and perform the desired operation. হ্যাঁ, তো এই যে আমি যে জিনিসটা বললাম sum is equal to a plus b, এটা গিয়ে পরে মেমোরির মধ্যে স্টোর হলো, তারপর এটা যে আমাদেরকে পারফর্ম করতে হবে, সো ওইখান থেকে সেটা প্রসেসর। আচ্ছা, এর আগে তোদেরকে আমি একটা কথা বলি, যা কিছুই কাজ হবে সেটা কিন্তু হয় আমাদের প্রসেসর, ঠিক আছে? যা কিছুই কাজ হয়, এই যে sum is equal to a plus b একটা সাম হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেশনটা কোথায় হচ্ছে? সিপিইউ এর মধ্যে হচ্ছে। তো যখন একটা ইনস্ট্রাকশন যায়, এই যে এটার মাধ্যমে আমি বুঝিয়েছি, এখানে যেটা আমরা দেখেছিলাম, ফার্স্ট ধর এই যে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b টা এখানে গেল, সাম ইজ ইকুয়াল টু a প্লাস b, এটা কার কাছে গেল? সিপিইউ এর কাছে গেল। সরি, এটা ফার্স্ট না মেমোরির মধ্যে স্টোর হয়, ঠিক আছে? এখানে সেটা দেওয়া নেই। ফার্স্ট এটা কোথায় যায়? মেমোরির মধ্যে স্টোর হয়, যেটা একজন বলবি। স্যার মেমোরি ইউনিটটা কি আলাদা? এর মধ্যে আছে মেমোরি, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে পড়ছে। তো সিপিইউ তুই বলতে পারিস যে ডিরেক্ট একটা সিপিইউ এর মধ্যেই যাচ্ছে। সিপিইউ এর একটা পার্ট হচ্ছে মেমোরি, আলাদা, ঠিক আছে? তো ধরে না এই যে এই জায়গাটাতে গেল মেমোরি ইউনিট। এইবার সিপিইউ কি করছে, মানে এই এএলইউ সিইউ এদের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। কি কি কাজ আছে সেগুলো আমরা জানবো। তো ফার্স্ট যখন তুই কিছু ইনস্ট্রাকশন দিলি সেটা মেমোরি ইউনিটের মধ্যে, সেটা যাই হোক যে কোনো মেমোরি ইউনিটই, সেটা আমরা পরে জানবো যে কোথায় স্টোর হচ্ছে। দেন ওই মেমোরি ইউনিট থেকে এএলইউ সিইউ এদেরকে ফেচ করছে, মেমোরি ইউনিট থেকে নিচ্ছে জিনিসগুলো, তারপর অপারেশনটা পারফর্ম করছে, দেন সেটা আউটপুটের মাধ্যমে হচ্ছে। তাহলে ফার্স্ট এখানে এসে স্টোর হলো a প্লাস b সামের মধ্যে, দেন মেমোরি ইউনিট থেকে সেটা ALU তে ফেচ হলো, যে আমাকে ALU বুঝতে পেরে গেছে যে আমাকে এটা সাম করতে হবে, দেন যেটা সাম হলো সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে ক্লিয়ার?
হ্যাঁ স্যার। আচ্ছা, যারা বুঝতে পারবে না কিন্তু বলবি, ঠিক আছে আমাকে, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। এখানে তো কিন্তু আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এবার ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কম্পোনেন্ট স্যার দেখি। মেমোরি থেকে কি যাবে, সিইউতে যাবে না? হ্যাঁ, মেমোরি ইউনিট থেকে যেটা দেখলি না, ফার্স্ট তুই যা ইনস্ট্রাকশনে দে সেটা মেমোরি ইউনিটে গিয়ে হোল্ড হয়। এইবার সেখান থেকে এএলইউ যেটা কাজ সেটা এএলইউ করবে, যখন সিইউ সেটা দরকার হবে সিইউ করবে। এদের নিজস্ব না একটা করে কাজ আছে, ঠিক আছে? কি কাজ আছে সেটা আমরা একটু পরেই জানবো। এই যে এবার আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে ডিসকাস করছি, তো তখনই আমি বলে দেবো যে এএলইউ কাজটা কি, সিইউ কাজটা কি, ঠিক আছে? তারা মেমোরি ইউনিট থেকে ডেটাগুলো নিয়ে নিজের কাজ করে। তারপর তাদের যখন নিজের কাজ পারফর্ম হয়ে যায়, তারা আউটপুটের মাধ্যমে সেটা স্টোর হয়ে যায়। এবার বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে আমরা একটা কম্পোনেন্ট দেখি, প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা কাজ কি, তাহলে আমরা বুঝে যাবো যে টোটাল কম্পিউটার সিস্টেমটা কিভাবে চলছে। দেখি, ইনপুট ইউনিট। The input unit is a part of computer that allow us to enter data instructions into the system. The input unit হচ্ছে একটা ইউনিট যেগুলো আমাদেরকে কোনো কিছু ইনপুট দিতে কাজে লাগে। সেটা যে কোনো টাইপের ইনপুট হতে পারে, সেটা অ্যাজ আ ডেটা হিসেবে যেতে পারে, ঠিক আছে? অ্যাজ আ সিগন্যাল হিসেবে যেতে পারে, বা অ্যাজ আ সাউন্ড হিসেবে যেতে পারে, মাইক্রোফোনের মাধ্যমে কিছু বলছি, ঠিক আছে? তো সেটা গেল। ওয়েব ক্যামেরার মাধ্যমে সেটা ইনপুট হতে পারে, সেটা তোর টাচ স্ক্রিনের মাধ্যমে হতে পারে, যেরকম আমরা টাচ প্যাড ইউজ করে থাকি, মোবাইল ইউজ করে থাকি। স্ক্যানারের মাধ্যমে সেটা ইনপুট হয়। স্ক্যানারে কিভাবে ইনপুট হয় নিশ্চয়ই তোরা দেখেছিস। একটা লেজার টপ টু বটম, লাইন বাই লাইন স্ক্যান করে, সেটার মাধ্যমে ইনপুটটা নিয়ে নেয়। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইনপুট ডিভাইসের এক্সাম্পল, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, এর মধ্যে মেন কিছুগুলো আমি তুলে ধরেছি। তো বুঝতে পারছেন তাহলে ইনপুটটা কি রকম ভাবে যায় এই ইনপুট ডিভাইসের মধ্যে? নিশ্চয়ই এটা আমার ডিটেইলসে ডেসক্রাইব করার দরকার পড়বে না, যদি পড়ে তো বল, আমি করছি। বাট মেন যেটা এম থাকে তোরা যাতে টোটাল সবাই বুঝতে পারছিস, ঠিক আছে? একটা পার্সন এমন যাতে না থাকে যে বুঝতে পারছিস, এটাই আমার মেন। তাহলে ফাংশনটা আমরা দেখো ইনপুট ইউনিটের, যে ইনপুট ইউনিট কি পারফর্ম করে। জেনে তো নিলাম ইনপুট ইউনিট কোনগুলো। হোয়াট ইজ ইনপুট ইউনিট সেটা জানলাম। কি বলিস? নাগেটটা ক্লিয়ার হয়নি? স্যার হয়েছে। তাহলে আমি চেষ্টা করি। The functions of input unit, এবার আমরা জানতে চাই ইনপুট ইউনিটের পারফর্মটা কি করে। না, এ কি করে অ্যাকসেপ্ট ডেটা ইনস্ট্রাকশন ফ্রম ইউজার। ইউজার যে ডেটা বা ইনস্ট্রাকশনটা দেবে, কি বললাম যে আমরা কোনো যখন ইনফরমেশন দিই সেটা আইদার ডেটা ফর্মে যায় বা আইদার ইনস্ট্রাকশন ফর্মে যায়। বললাম তো ওটাই বলতে অ্যাকসেপ্ট ডেটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? এটা ওর দিকটা বেশি ভালো, বা দুটো অনেক সময় যায়, ঠিক আছে? থাক, অনেক সময় দুটো যায়, অনেক সময় সিঙ্গেলও যায়, বাট এই দুটো ফরম্যাটই যায় from user. So it takes the raw data, number, text, audio, etc. and instructions from the user. তাহলে এগুলোটা as an input line. This data may come in the form of keystrokes, clicks, voice commands, etc. এগুলোর মাধ্যমে ইনপুটটা নেওয়া যেতে পারে। আর কি করে না, ফার্স্ট তাহলে এটা করে, ঠিক আছে? ইনপুটটা টেক করলো, ঠিক আছে? ইনপুটটা নিয়ে দেন সেটাকে কনভার্ট ডেটা ইনটু মেশিন রিডেবল ফর্ম। এবার আমরা তো মুখে বলে দিলাম, বাট মেশিন তো সেটা আর বুঝতে পারছে না। মেশিনকে বোঝানোর জন্য, মেশিন কি বোঝে রে? মেশিন কি বোঝে? 0 আর 1 বাইনারি। বাইনারি বোঝে। মেশিন তো বোঝে বাইনারি। তো আমাদেরকে সেটা এবারে বাইনারি ফর্মে কনভার্ট করতে হবে। কম্পিউটারস ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দে অনলি আন্ডারস্ট্যান্ড 0 আর 1। হ্যাঁ, তো সেটাকে কনভার্ট করে দেয় মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে। দেন সেটাকে সেন্ড করে। কোথায় সেন্ড করে? আমি কি বললাম, যখন তুই ইনপুট দিবি ফার্স্ট গিয়ে কোথায় সেটা স্টোর হয়? নিজেরাই বলতে পারি। মেমোরিতে গিয়ে স্টোর, ঠিক আছে? তাহলে সেন্স দ্য কনভার্ট ডেটা টু দ্য মেমোরি। প্রসেসর, পার্টিকুলারলি প্রসেসরটাকে আমরা বলতে পারবো না, প্রসেসরের মধ্যে তিনটে জিনিস থাকে, ঠিক আছে? তো মেমোরিটা বলা বেশি ভালো, প্রসেসরটাকে কেটে দিই। বাট প্রসেসর লেখাটা কিন্তু ভুল না। বাট আমরা যদি এরকম পার্টিকুলারলি বলি সেটা মেমোরির মধ্যে, প্রসেসরের মধ্যে, মেমোরির মধ্যে।
After conversion, the data is passed to the memory or directly to the CPU for processing. তাহলে মেমোরির মধ্যে সেটা গেল, তারপর মেমোরি থেকে সেগুলো ফেচ হলো, ইনস্ট্রাকশন পারফর্ম হলো, আউটপুট ডিভাইসের মাধ্যমে চলে গেল। আচ্ছা বুঝি একটু বেসিক ওভারভিউ তোরা পেয়ে গেলি কিভাবে কাজ পাচ্ছিস না, বুঝতে পারছিস না যে তোরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছিস কিভাবে সেটা কাজ হচ্ছে? ভালো লাগছে তো ক্লাসটা করতে? হ্যাঁ স্যার। বোরিং লাগছে না তো? না স্যার। না স্যার। এবার আমরা যেটা দেখব আউটপুট ডিভাইস, যেটা দেখলি মিডলে যে পোরশনটা ছিল এখানে মত যে কিভাবে সেটা পারফর্ম হচ্ছে সেটা আমরা একটু পরে দেখছি, বাট ইনপুট ডিভাইস দেখব এবার আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি বলছে না, আউটপুট ইউনিট ইজ আ part of computer. Okay, আমরা সবাই জানি that driver final result of the process the user. আমরা যে ইনপুটটা দিলাম সেটা CPU এর মাধ্যমে প্রসেস হলো, তারপর সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে স্টোর হলো। তো যেগুলোর মাধ্যমে স্টোর হয় সেগুলো হচ্ছে আউটপুট। এটাই বলছি, ঠিক আছে? এবার তাও একবার আমরা দেখে নিই ফাংশনটা যদিও আমরা জেনে গেলাম কি করে, তাও আমরা একবার দেখে নিই, ঠিক আছে? তো রিসিভ ডেটা ফ্রম দ্য CPU। এবার যখন তুই কিছু ডেটা দিবি আর একবার ম্যানিপুলেট করছিস, ডেটা দিবি, তো সেটা গেল মেমোরি থেকে স্টোর হলো, তারপর সেটা মেমোরি থেকে নিয়ে প্রসেস হলো, আদার্স যে সমস্ত সিপিইউ ইউনিটগুলো আছে তারা সেগুলোকে প্রসেস করলো, নিজেদের কাজ করলো, তারপর সেটা আউটপুট ডিভাইসে চলে গেল। ওই জন্য বলছে রিসিভ ডেটা ফ্রম সিপিইউ এর মেমোরি, ঠিক আছে? ডেটাটাকে সিপিইউ থেকে রিমুভ করে দেন কি হচ্ছে কনভার্ট বাইনারি ডাটা ইনটু হিউম্যান রিডেবল ফর্ম। এবার এখন অবধি তো ডেটাটা বাইনারি ডাটা ছিল, ইনপুট ডিভাইস থেকে যখন ওইখানে গেল তখন সেটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এইবার যখন আউটপুট ডিভাইসের মাধ্যমে শো করবি তখন কি আমরা বাইনারি হিসেবে শো করব? কি বলিস তোরা? তোরা যখন একটা না স্যার। হ্যাঁ আর বাইনারি জন্য তো হ্যাঁ, তো আমাকে বাইনারি থেকে আবার হিউম্যান রিডেবল কনভার্ট করতে হবে, তো সেটাও আউটপুট ডিভাইসে করে। দেন সেটা ডিসপ্লে অর প্রেজেন্ট দ্য ইনফরমেশন, ডিসপ্লে করে দেয়। বুঝতে পারলি? তাহলে আউটপুট ইউনিট কি পারফর্ম করে মনে রাখা খুবই সহজ, ঠিক আছে? এই ক্লাসগুলো যদি তোরা আরেকবার পরে দেখে নিস, আমার মনে হয় না তোদেরকে কিছু মুখস্থ করতে বা কিছু ডিপলি ভাবে বুঝতে হবে। না, আমি যেটা বলছি তোরা যদি বুঝতে পারিস তোরা এটা আর বুঝবি না, কেননা আমি যতটা তোকে বলেছি ডিপলি পড়াচ্ছি, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে এবার দেখ সিপিইউ ইউনিট আমরা স্টার্ট করব, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর মধ্যে ভেতরে যে ইন্টারনাল কম্পোনেন্টসগুলো আছে প্রত্যেকটা ডিটেইলসে দেখতে হবে। আমার মনে হয় না এই ক্লাসটা তোরা আজকে তোদের মতো। ওকে, তাহলে ইনপুট ডিভাইস আউটপুট ইউনিট আর আউটপুট ইউনিট আমরা জেনে গেলাম। এটার মধ্যে কিছু প্রবলেম নেই কারণ না স্যার। তাহলে এবার আমরা যেটা জেনে নেব ইনপুট ডিভাইস বা আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস এই দুটো কি একই আছে? তো সাউন্ডটা কেটে গেল। তুই কি বলতে চাইছিস ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস তো সেম কি না? না 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 না, আমি বলছি স্যার ইনপুট ইউনিট আর ইনপুট ডিভাইস আর হচ্ছে আউটপুট ইউনিট আর আউটপুট ডিভাইস এই দুটো কি সেমই হচ্ছে? ইউনিট আর ডিভাইস দেখ, ডিভাইস বলতে পার্টিকুলারলি ওই জিনিসগুলোকে বলছি, ঠিক আছে? যেমন তোর কিবোর্ডটা হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে? বাট ওটা কম্পোনেন্টস যদি দেখিস না, একটা কম্পিউটার কাজটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে কম্পোনেন্টসটাকে বোঝাচ্ছে। মানে তুই যে ইনপুট দিবি এটা তো কিছু একটা জিনিস থেকে দিতে হবে, তো এই টোটালটাকে বোঝাচ্ছে ইনপুট ইউনিট, ঠিক আছে? এবার কিবোর্ড তার মধ্যে একটা ইনপুট ডিভাইস, মাউস একটা ইনপুট ডিভাইস, বুঝলি? হ্যাঁ, যেটার মাধ্যমে ইনপুট দিই সেটাকে ইনপুট ইউনিট বলে। এবার একটা একটা করে ইনপুট ইউনিট আছে, যেমন মাউস একটা ইনপুট ইউনিট, কিবোর্ড একটা ইনপুট ইউনিট, ওকে? ঠিক আছে। তাহলে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এবার যাব। দেখ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ অফেন কল্ড দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। শোনা যাচ্ছে না সাউন্ডটা একটু ক্লিয়ার করে বল। নেটওয়ার্ক আইসলো প্রবলেম বল। হ্যালো স্যার মানে পাঠ্যটা বুঝতে পারছি। আচ্ছা, ওর কোশ্চেনটা কেউ যদি বুঝে থাকে একবার রিপিট কর, আমি আমার কাছে আসছে না ওর সাউন্ডটা। স্যার চ্যাট বক্সে লিখতে বলুন। হ্যাঁ, চ্যাট বক্সে লিখো।
ওকে ঠিক আছে, ওর আমরা কোশ্চেনটা একটু পরে দেখে নিচ্ছি, ও চ্যাট বক্সে থাকে লিখুক। The central processing unit, ঠিক আছে, the central processing unit is often called the brain of computer, যেটা আমরা বললাম central processing unit, এটা কিন্তু একটা ব্রেন বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ব্রেন। এখানে কাজ করবে হচ্ছে এই ইনপুট ইউনিট শুধু কাজ ইনপুট নেওয়া, কনভার্ট করা, ঠিক আছে, মেশিন লেভেলে, কিন্তু মেইন কাজ করবে হচ্ছে আমাদের এই ব্রেন অফ কম্পিউটার, দ্যাট ইজ কল্ড সেন্ট্রাল প্রসেসিং। তাহলে কি করে, বিকজ ইট পারফর্ম অল দ্য প্রসেসিং টাস্ক, যেটা বললাম কোনো প্রসেসিং কোনো কাজ যদি করতে পারে, it carries out the instructions to give the computer by performing calculation, logical decision, control operations, সেটা ক্যালকুলেশন সে হোক বা ডিজিটাল কোনো লজিক্যাল ডিসিশন হোক বা কন্ট্রোল অপারেশন হোক, সেটা করে থাকে পিসি, ঠিক আছে। দেন আউটপুট ডিভাইসের কাজ হচ্ছে সেটাকে স্টোর করা, ব্যাস এইটাই। তাহলে এবার আমরা দেখব যে কম্পোনেন্টস অফ সিপিইউ। একটা সিপিইউ তো টোটাল জিনিসটাকে বোঝাচ্ছে, আমরা যেটা আগে দেখলাম, এই যে আমরা এখানে কি দেখলাম, এই যে সিপিইউ, সিপিইউ এর মধ্যে তো তিনটে জিনিস থাকছে, একটা হচ্ছে এএলইউ, একটা হচ্ছে সিপিইউ, সরি সিইউ, আর একটা হচ্ছে এমইউ। তো এই এএলইউ এর কাজ কি, সিপিইউ এর কাজ কি, এমইউ এর কাজ কি, এবারে সেটা আমরা জেনে নেব এদের কাজগুলো। সো আউটপুট, স্যার এএলইউটা কি শুধু ম্যাথ বা লজিক্যাল জিনিসের জন্যই কাজে লাগে? আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করে যাও। আচ্ছা স্যার। তো ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক, যেটাকে এএলইউ। ওকে, what is the purpose of ALU? ALU performs all the mathematical and logical operations. দেখো একটু পরে আমি একটা এক্সাম্পল দেবো সাম ইকুয়াল টু a প্লাস b। তাহলে এই অপারেশনটা পারফর্ম করছে কে, কে পারফর্ম করছে এই অপারেশনটা? এএলইউ। গুড, ALU পারফর্ম করছে, বুঝলি? তাহলে বুঝতে পারলি যে ALU এর মেইন কাজগুলো কি না, arithmetic operators like addition, subtraction, multiplication, division, এই কাজগুলো কিন্তু করে ALU ইউনিটের মাধ্যমে এই সমস্ত কাজগুলো। আর কি হয়, লজিক্যাল অপারেশনস লাইক কম্পারিজন, লাইক ইকুয়ালস টু, যেটা বললি একদম যে এটা দাদা কি হবে, এটা হবে না, তো সেটাও এটার মধ্যে সামের মধ্যে সেটা ভ্যালুটাকে অ্যাসাইন করে দেওয়া আফটার সাম, তো সেটাও কিন্তু ALU এর কাজ। কোনো লজিক্যাল ডিসিশন নিতে গ্রেটার দ্যান অর লেস দ্যান, এগুলো কিন্তু ALU করে। It works directly with the data and process it input, ঠিক আছে। তাহলে ALU এর কাজটা বুঝতে পারলি, ALU এর কি কি কাজগুলো করে না, ALU মেইনলি ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেশনস গুলো পারফর্ম করে। Arithmetic operations like addition, subtraction, multiplication, logical operations like greater than less, কোনো ডিসিশন ওয়াইজ যদি আমাদের কিছু ব্যাপার আছে লজিক্যাল ডিসিশন ওয়াইজ, সেগুলো কিন্তু করে থাকে ALU। এখানে এক্সাম্পল দেওয়া আছে, if you calculate 4 plus 3 the ALU is responsible for given time answer। তাহলে ফার্স্ট কি হচ্ছে, তুই যখন কম্পিউটার থেকে ইনস্ট্রাকশনটা দিচ্ছিস, ফার্স্ট সেটা এই যে মেমরি ইউনিট আছে সেখানে গিয়ে কিন্তু স্টোর হচ্ছে। আফটার দ্যাট ALU কি করছে, এটা নিচ্ছে, দেন সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে কিন্তু সেটা স্টোর হচ্ছে। এটা ALU, ঠিক আছে। সাপোজ ধর এখানে আমরা 4 এক মিনিট এই যে 4 প্লাস 3 দিলাম, ইনপুট দিলাম, 4 প্লাস 3 টা মেমরি ইউনিটের মাধ্যমে চলে গেল, ঠিক আছে। মেমরি ইউনিট এবার এখানে যেটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে কি সাম করতে হবে, তো সেটা ALU এর কাজ করবে, ঠিক আছে। ALU তে পারফর্ম করে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন, দেন সেটা আউটপুটের মাধ্যমে চলে গেল স্টোর হয়ে। বলে এবার স্যার বলছি যে মানে এই এএলইউ এর কাছে যাবে না সিইউ এর কাছে যাবে, সেটা কি মেমরি ইউনিটটা ডিসাইড করে নাকি ওরা ওদের মতো নিয়ে নেয়? না সিইউ এর একটা পার্টিকুলার কাজ আছে, একটু পরে বুঝে যাবি, জাস্ট এরপরে আমি সিইউ টা ডিসকাস করব, বুঝলি? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান আমি ডিসকাস করছি, তো বুঝে যাবি প্রত্যেকটা কাজ কি বুঝে যাবি। তাহলে এএলইউ বুঝতে পারলি তো কাজটা কি, আর এমইউ কাজটা কি? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, হ্যাঁ স্যার। আরেকটা এমইউ এর আরেকটা কাজ, ঠিক আছে, ইন দ্য টাইম অফ এই ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি কিছু ইনফরমেশন দরকার হয় আর সেটা যদি মেমরি ইউনিটে স্টোর থাকে, তাহলে কিন্তু মেমরি ইউনিট থেকে সেই ইনস্ট্রাকশনগুলো নেয় ইন দ্য টাইম অফ প্রসেসিং এর টাইম। কিছু ইনস্ট্রাকশন অনেক সময় দরকার পড়ে, সেগুলো কিন্তু মেমরি ইউনিট থেকে নেয়, বুঝলি?
ওকে দেন দেন যেটা যেটা আমরা আমরা দেখবো দেখবো সেটা সেটা হচ্ছে হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল ইউনিট। ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল কন্ট্রোল ইউনিট ইউনিট অ্যাক্টস লাইক এ ট্রাফিক পুলিশ। এবার এবার বুঝতে বুঝতে পারবে পারবে ট্রাফিক ট্রাফিক পুলিশের পুলিশের কাজ কাজ কি কি রে? রে? স্যার গাড়িকে কোন ডাইরেকশনে কেন যাবে কখন যাবে ওটা ইয়ে করা, ডাইরেক্ট করা। আচ্ছা, আচ্ছা আর আর কেউ কেউ বল। বল। স্যার রোডের মধ্যে কার বা বাইকের মানে কন্ট্রোল করে, মানে তাদের স্পিড বা আচ্ছা, আর আর কেউ কেউ বল। বল। অরিন্দম অরিন্দম বল। বল। ট্রাফিক কন্ট্রোল স্যার হতে পারে একটা। হ্যাঁ, ট্রাফিক ট্রাফিক কন্ট্রোল। আচ্ছা চন্দ্রিমা চন্দ্রিমা দাস, দাস, তোর কি মনে হয় ট্রাফিক পুলিশের কাজ কি? যাই হোক চন্দ্রিমা মনে হচ্ছে নেই। হাসিবা, হাসিবা, দেখ দেখ ক্লাসে ক্লাসে কিন্তু কিন্তু জয়েন জয়েন করলেই করলেই চলবে চলবে না। না। হ্যাঁ, তোর কি মনে হয় ট্রাফিক পুলিশের কাজ কি? স্যার ট্রাফিক পুলিশরা মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, রাস্তায় যদি কোনো গাড়ি অনিয়ন্ত্রিতভাবে রাখা থাকে সেগুলো সরিয়ে দেয়। এই যে তুই নিয়ন্ত্রণ কথাটা বললি সেটাই তো ম্যানেজমেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ওটাই এটাই হচ্ছে হচ্ছে এলিওর এলিওর কাজ। কাজ। ইট কন্ট্রোলস দ্য এন্টায়ার অপারেশনস অফ দ্য কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে যে যে অপারেশন গুলো হচ্ছে টোটালটাকে কিন্তু কন্ট্রোল করে এই আমাদের কন্ট্রোল। ঠিক আছে? একটা রাস্তার মধ্যে এত এত গাড়ি যাচ্ছে, কোন গাড়িটা কখন যাবে, সব গাড়ি একসাথে গেলে তো ধাক্কা লেগে যাবে। তো এটাকে কন্ট্রোল করার দায়িত্ব যেরকম ট্রাফিকের, সেরকম আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে টোটাল কম্পোনেন্টস গুলোকে, টোটাল ইউনিটস গুলোকে ঠিকঠাক ভাবে কাজ করানোর দায়িত্ব, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের কম্পিউটার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বল বল। ল্যাপটপে 1 মিনিট চার্জ নেই, জাস্ট 1 মিনিট চার্জ দিয়ে নিয়ে একটু ল্যাপটপ 1 মিনিটের। হ্যাঁ বল, শুনতে পাচ্ছিস? কি একটা কোশ্চেন জিজ্ঞেস করছিস, বল। কোশ্চেন নেই তো কিছু? না স্যার। তাহলে এই কন্ট্রোল ইউনিট কি করছে? ডাইরেক্ট অল কম্পোনেন্ট, টোটাল কম্পোনেন্ট গুলোকে ডাইরেক্ট করছে। তুই কখন কাজ করবি, তুই কখন কাজ করবি, তুই কি রকম ভাবে কাজ করবি, টোটাল কিছুটা আমাদের কন্ট্রোল করছে এই কন্ট্রোল ইউনিট। কাদেরকে কন্ট্রোল করছে? ইনপুট ইউনিটকে, আউটপুট ইউনিটকে, মেমরি, এএলইউ, এদেরকে কিন্তু কন্ট্রোল করছে। কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে কন্ট্রোল ইউনিটের। কন্ট্রোল। তাহলে এটার কি কাজ বলতো মেইনলি? ডিসাইড হোয়াট টু ডু, when and how। এটার মেইন কাজ হচ্ছে যে একটা ডিভাইসকে বলে দেয় যে তুমি কখন কাজ করবে, কি কাজ করবে বা কিভাবে কাজ করবে। তাছাড়া সেন্স কন্ট্রোল সিগন্যাল টু মেক শিওর এভরিথিং হ্যাপেন্স ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। বা যেভাবে কাজটাকে করতে বললো বিভিন্ন ডিভাইসগুলোকে, বিভিন্ন ইউনিটগুলোকে, তারা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটাও কিন্তু দেখা। এটা হচ্ছে কন্ট্রোল। ঠিক আছে? এক্সাম্পল, when you open a file, the control unit sends signal the memory to fetch data into the monitor to execute। যখন তোমরা একটা ফাইল ওপেন করছিস,
প্রথমে কি হয়, কন্ট্রোল ইউনিট ওটা সেন্ড একটা সিগন্যাল সেন্ড করে দেয় মেমোরির মধ্যে, যেটা এখানে বোঝালাম। এই যে এটা ডাইরেক্ট মেমোরি কাছে চলে গেল, এই কন্ট্রোলটা। এটা মেমোরি কাছে যাওয়ার জন্য সাহায্য করলো কি কন্ট্রোল ইউনিট সেন্ড দ্য সিগন্যাল টু দ্য মেমোরি টু ফেচ দ্য ডেটা। এটা মনিটর ডিসপ্লে, ঠিক আছে। তারপর এটা স্টোর হলো, তারপর যখন এলইও কে পারফর্ম করতে হবে সেটাও কন্ট্রোল ইউনিট কিন্তু ফেচ করতে কিন্তু সাহায্য করে। তো টোটাল মেইনলি এটা কাজ হচ্ছে কন্ট্রোল করা। আমরা নামটা শুনে বুঝতে পারছি কন্ট্রোল ইউনিট। ওকে, তাও এর ওয়ার্কিংটা আমরা একবার দেখি। এটার কাজ হচ্ছে ফেচ করা। প্রথমে একটা কন্ট্রোল ইউনিট ফেচেস অল ইনস্ট্রাকশনস ফ্রম দ্য মেইন মেমরি। প্রথমে একটা যখন ইনস্ট্রাকশনস গেল মেইন মেমোরি কাছে স্টোর হলো, এবার এএলইউ কি সেটা ফেচ করতে হবে, তাই তো? নালে কি পারফর্ম করবে অপারেশন? যদি সে জানতেই না পারে কি পারফর্ম করতে হবে। মেমোরি ইউনিট তো এর কাছ থেকে ইনস্ট্রাকশনটা পেল যে আমাকে 4+3 পারফর্ম করতে হবে, এই অপারেশনটা পারফর্ম করতে হবে। তাহলে তো পারফর্ম করতে পারবে। কি বলিস তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই এএলইউ কে ফেচ করতে সাহায্য করছে আমাদের কন্ট্রোল। আর কিছু না। তো ওটাই ফেচ হলো, তারপর সেটা ডিকোড হলো, তারপর সেটা এক্সিকিউট হলো, ঠিক আছে। দেন এই প্রসেস সাইকেলটা কিন্তু চলবে এরকম ভাবে কিন্তু আমাদের টোটাল প্রসেস চলবে। দেন স্যার পেজ মানে কি স্যার? ফেচ মানে হচ্ছে জাস্ট ওইখান থেকে নিয়ে নাও। প্রথমে আমাদের কোথায় স্টোর হয়েছিল? এই যে যখন আমরা ইনপুটটা দিই তখন সেটা কোথায় স্টোর হলো? মেমোরি থেকে স্টোর হলো। এবার এএলইউ কে তো সেটা নিতে হবে, যে এএলইউ তো জানতে হবে যে ওকে কি করতে হবে, জাস্ট ফেচ করে না, মানে কি ওইখান থেকে জিনিসটা নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোরা যে আমার কাছ থেকে ইনস্ট্রাকশন গুলো ফেচ করে নিচ্ছিস, বুঝতে পারলি? ওকে স্যার। তাহলে মেমোরি ইউনিটে যাচ্ছে। কি বলছেন? মেমোরি ইউনিট ইজ দ্য ভাইটাল পার্ট অফ কম্পিউটার সিস্টেম that is used to store data, instructions and data. সেটা টেম্পোরারি স্টোরও হতে পারে বা পার্মানেন্ট স্টোরও হতে পারে। তাহলে এই মেমোরি ইউনিটের মেইন কাজ হচ্ছে কোনো একটা ডেটাকে স্টোর করা। সেটা টেম্পোরারি ভাবে স্টোর হতে পারে, সেটা পার্মানেন্ট ভাবে স্টোর হতে পারে। It acts like a computer memorial brain, যেরকম আমরা কোথায় স্টোর করি কোন একটা জিনিস, হ্যালো কিরা ঘুম পেয়ে গেছে নাকি তোদের? না স্যার। না স্যার। তোরা আমার কাছ থেকে ইনস্ট্রাকশন গুলো নিচ্ছিস, সেগুলো কোথায় স্টোর করছিস? বাইরে কি বের করে দিচ্ছিস? একখানে ব্রেনে স্যার, ব্রেনে। মেমোরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো সেটাই বলছি, স্টোর করিস, বের করে দিস না, ঠিক আছে? বের করে দিলে প্রবলেম আছে। ওকে, so without memory the CPU would not know what instructions to follow, what data to process or where to store it. মেমোরি ছাড়া কিন্তু সিপিইউ বুঝতেই পারবে না যে আমাকে কি ইনস্ট্রাকশন পারফর্ম করতে হবে, কিভাবে করতে হবে, কিছুই বুঝতে পারবে না। কারণ আদার্স যে সমস্ত ইউনিটগুলো আছে সেগুলো তো আমাদের টোটালটাই হচ্ছে মেমোরি ইউনিটের কাছ থেকে। মেমোরি ইউনিট আমাদেরকে ওটা দিচ্ছে জিনিসগুলো। মেমোরি ইউনিট যদি না থাকে তো কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক ইউনিটের কোনো কাজই থাকে না। অ্যারিথমেটিক ইউনিট কি করবে? ওকে ইনস্ট্রাকশন দিবি তবেই তো পারফর্ম করবে। ওকে যদি ইনস্ট্রাকশন না দিস বসে থাকবে। তো মেমোরি ইউনিট যদি তোর খালি থাকে তোর কিছু করতে পারবি? তোর যদি মাথায় কিছু নাই থাকে, তোর যদি আমি যে তোদেরকে এই কম্পিউটার অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন গুলো যে ইনফরমেশন গুলো দিচ্ছি, তোরা যদি এটা মেমোরির মধ্যে নাই স্টোর করিস, এক্সামে কিছু লিখতে পারবি? না স্যার। সেম সিমিলার, ঠিক আছে? এবার যেটা হচ্ছে আমি যে তোদের ইনফরমেশন গুলো দিচ্ছি, কেউ সেটা টেম্পোরারি ভাবে স্টোর করছে, কেউ সেটা পার্মানেন্ট ভাবে স্টোর করছে।
যে সেটা পার্মানেন্ট ভাবে স্টোর করবে, তার সেটা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হচ্ছে, সে এক্সামের জন্য একটা ফুল রেডি হয়ে যাচ্ছে। যে সেটা টেম্পোরারি স্টোর করে দিচ্ছে, সে কিন্তু এক্সামের নিজের প্রবলেমটা নিজে দেখে পাচ্ছে। ঠিক আছে? তো একটা ব্রেনের মধ্যে টেম্পোরারি ভাবে স্টোর হয়, পার্মানেন্ট ভাবে স্টোর হয়। সিমিলারলি কম্পিউটারের সিপিইউ এর মধ্যে, মেমোরি ইউনিটের মধ্যে সেটা টেম্পোরারি ভাবে স্টোর হয়, পার্মানেন্ট ভাবে। বাট এটা আমি কখনো বলবো না যে সব কিছু জিনিস পার্মানেন্টলি স্টোর করতে হবে, কারণ এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো টেম্পোরারি ভাবে আমরা স্টোর করতে পারি। ঠিক আছে? পার্মানেন্ট স্টোর করার প্রয়োজন হয় না, সেগুলোকে পার্মানেন্টলি ভাবে স্টোর করে তোর ব্রেনের জায়গাটায় কমা আমি মনে করি এটা ঠিকঠাক লজিকে দাঁড়ায়। ঠিক আছে? তাই দুটোই দরকার, টেম্পোরারি স্টোর করা দরকার, পার্মানেন্টলি ভাবে স্টোর করা দরকার। বাট কখন কোনটা স্টোর করতে হবে সেটা তোকে বুঝতে হবে। সেরকম মেন ফাংশনস অফ দ্য মেমোরি ইউনিট স্টোর ডেটা ইনস্ট্রাকশনস বিফোর এন্ড ডিউরিং দ্য প্রসেস। তাহলে একটা জিনিস প্রসেস হওয়ার আগে ডেটাটা স্টোর হচ্ছে কম্পিউটার থেকে, মেমোরি ইউনিটের ডেটাটা স্টোর হচ্ছে, তাহলে বিফোর প্রসেসিং তারপর তো বাকি ইউনিটগুলো যেগুলো থাকছে লাইক এএলইউ, সিপিইউ, এরা প্রসেসিং করছে। তাহলে বিফোর প্রসেসিংও আমাকে মেমোরি ইউনিটে স্টোর করতে হচ্ছে। আর কি বলছে? and during processing store data and instructions before and during processing. এটা প্রসেসিং এর মধ্যে মেমোরি ইউনিটের কাছ থেকে কিছু ইনস্ট্রাকশন ইনফরমেশন চলে আসে, তো সেক্ষেত্রে মেমোরি ইউনিট কিন্তু সাহায্য করছে। holds intermediate result generate during processing. এইবার এই জায়গাটাতে কিছু অপারেশন পারফর্ম করতে গিয়ে যদি মনে হয় যে আমার টেম্পোরারি ভাবে কিছু ডেটাটাকে স্টোর করে রাখতে হবে, ঠিক আছে? সাপোজ ধর 5 প্লাস 3 7 প্লাস 9, তো প্রথমে এখানে কোনটা এক্সিকিউট হবে রে? একজন বল। 7 plus 9 7 প্লাস 9, ঠিক আছে? তো 7 প্লাস 9 কত হচ্ছে? 16। তো আমাদের সেটা দরকার হতেই পারে যে মেমোরি ইউনিটের মাধ্যমে আমরা সেটা টেম্পোরারি ভাবে এটাকে স্টোর করে দিই। তো আমি সেটা টেম্পোরারি ভাবে সেটা মেমোরি ইউনিটের মাধ্যমে স্টোর করে দিই। তারপর আমরা এটা পারফর্ম করি 5 প্লাস 3 8, ঠিক আছে? তারপর সেটা আমরা মেমোরি ইউনিটের কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে নিলাম, দেন 8 প্লাস 16 24। বুঝতে পারলি? তাহলে মেমোরি ইউনিট ইন দ্য টাইম অফ প্রসেসিং ও হেল্প করছে by storing the intermediate result. Clear? yes sir Yes. Store final output. Okay. Store final output so it can be displayed or saved permanently. তারপর সেটাকে ফাইনাল আউটপুট হিসেবে দেখানোর জন্য ডিসপ্লে করার জন্য সেটা পাঠিয়ে supplies information to the CPU quickly when needed. তাহলে মেমোরি ইউনিট কিভাবে কাজ করছে বুঝতে পারলি? তাহলে আমরা দেখে নিই একবার প্রথমে যেটা আমরা দেখেছিলাম ডায়াগ্রামটা। ফার্স্ট আমরা ইনপুট ইউনিট দেখলাম, দেন এএলইউ দেখলাম, দেন মেমোরি ইউনিট দেখলাম, দেন কন্ট্রোল ইউনিট দেখলাম, দেন আউটপুট ইউনিটও দেখলাম। তাহলে এবার বল আমাকে টোটালটা বুঝতে পারলি কিভাবে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করছে, একটা সিপিইউ এর মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি তোদেরকে বলেছিলাম না আজকের ক্লাসটা করার পর তোরা একটা ওভারভিউ পেয়ে যাবি কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করছে। বল সেটা পেয়েছিস? এখন কিন্তু ক্লাস শেষ হয়নি। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করছে? তুই প্রথমে কিবোর্ডে একটা কি প্রেস করছিস, তারপর সেটা আউটপুট হিসেবে ভিজুয়াল হচ্ছে। বাট ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। বাট তার আগে আমরা দেখে নিলাম মেমোরি। হ্যাঁ বল স্যার বলছি একটু আগের থেকে এখন পর্যন্ত যতটা বোঝালে হালকা একটু শর্টে বলে দেবে যা পুরোটা যাতে কানেক্ট হয়ে যায়। এটা তাহলে আরেকটু আমি পড়িয়ে দিই, তারপর আমি ইনসার্ট বলে দিই। আরেকটু বাকি আছে, আর 2-3টার মতো স্লাইড বাকি আছে। দেন আমি টোটাল একসাথে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। দেখ টাইপস অফ মেমোরি আমরা যেটা দেখলাম যে মেমোরির মধ্যে টেম্পোরারি ভাবে ডেটা স্টোর হয় আর পার্মানেন্ট ভাবে ডেটা স্টোর হয়। So permanent primary memory, that means main memory, this is the memory that CPU can access directly. It is fast but usually limited in size. দেখ আমরা দু রকমের মেমোরি দেখতে পেলাম তাহলে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে? সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি
তো এই প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিটার কাজ কি বা সেকেন্ডারি মেমোরিটার কাজ কি সেটা আমরা একটু দেখি। কি বলছে প্রাইমারি মেমোরি দিস ইজ দ্য মেমোরি অফ সিপিইউ ক্যান অ্যাক্সেস ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে, ফাস্ট অ্যাক্সেস করতে পারে আর ইউজুয়ালি ইমিডিয়েট সাইজ। বাট মেন প্রবলেমটা কি বলতো এই আমাদের মেন মেমোরির লিমিটেড সাইজ, এটা হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ। এটা লিমিটেড সাইজ হওয়ার কারণ হচ্ছে এই মেমোরিটার খুব কস্টলি, এই কারণে লিমিটেড সাইজ। বুঝলি? ওকে, তাহলে এই মেন মেমোরির মধ্যে কোনগুলো পড়ে? র‍্যাম পড়ে, রম পড়ে, ক্যাশ মেমোরি পড়ে, রেজিস্টার পড়ে। এবার কেউ জানিস যে হোয়াট ইজ র‍্যাম? আমরা ছোটবেলায় পড়েছি, এখনো পড়েছি র‍্যাম রম। আর এক লাইন বলতো তোমরা বলতে পারবে, কেউ একজন বল। যা জানিস, কোনো প্রবলেম নেই, কোনো লজ্জার বিষয় র‍্যাম তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে মেমোরি অ্যাক্সেস করে মানে যে ডিভাইসটা আর কি। মানে স্যার একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবো, ওই হিসেবে র্যামটা কাজ করে এটা। মেমোরি হিসেবে কি হচ্ছে? আচ্ছা আর কেউ বল। ঠিক আছে, তাহলে আমি এবার বলি র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা ফার্স্ট আমরা দেখি। ঠিক আছে, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে এখন কি জয়েন করছে। আচ্ছা, যে এত লেট করে জয়েন করলি, নেক্সট দিন থেকে তাড়াতাড়ি জয়েন করার ট্রাই করিস। বাট ক্লাস এন্ডের দিকে চলে এসেছে, এখন জয়েন করছিস। নেক্সট দিন থেকে কিন্তু আমি এতটা লেট করে জয়েন করলে অ্যাডমিট করব না, মাথাটা দেব। সো র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে কি হয় বলতো? না, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি মেইনলি টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে ফর ইনস্ট্রাকশনস এন্ড ডেটা টু স্টোর। এটা মেইনলি টেম্পোরারি ডেটা স্টোরের জন্য কাজে লাগে। যখন আমাদের কিছু টেম্পোরারি ভাবে ডেটা স্টোর করা আছে। আর এই ক্ষেত্রে কি বলতো, সাপোজ ধর কোন একটা অপারেশন তুই পারফর্ম করছিস, ঠিক আছে? এই যে তুই একটা সাপোজ ধর ওয়ার্ডের মধ্যে কিছু একটা জিনিস করছিস, এই যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এখানের মধ্যে কিছু ডেটা তুই এডিট করছিস, বাট তুই সেটাকে স্টোর করলি না। তো সেটা আমাদের যে র‍্যাম আছে না, তার মধ্যে কিন্তু স্টোর হয়ে যাচ্ছে, বুঝলি তো? তার মধ্যে কিন্তু টেম্পোরারি ভাবে স্টোর হয়ে যাচ্ছে। বাট ইন কেস আমাদের পাওয়ার কাট ডাউন হয়ে গেল, ঠিক আছে, পাওয়ার চলে গেল, তো সেক্ষেত্রে কি তোর ডেমোনস্ট্রেশন সেভ থাকবে? না স্যার। না স্যার। হ্যাঁ, তো ওটাই বলছে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা আছে সেটা টেম্পোরারি ভাবে স্টোর করে, বাট পাওয়ার যখন অফ হয়ে যায় তখন কিন্তু এটা আর স্টোর করে রাখতে পারে না। এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, এই কারণে এটাকে কি বলা হয়? ভোলাটাইল মেমোরি, বুঝলি? এবারে এই র‍্যামের কিছু টাইপ আছে, এই র‍্যামের কিছু টাইপ আছে যেগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? যখন মেমোরি ইউনিট একটা চ্যাপ্টার হিসেবে আমরা পড়বো, তখন আমরা পুরো ডিটেইলস ভাবে বলে দেবো। বাট এখন এইটুকু আমি বলে দিচ্ছি, এই র‍্যামের যে দুটো টাইপ আছে, SRAM, SRAM DRAM। SRAM DRAM। দেন যেটা আমরা দেখব রিড অনলি মেমোরি। তাহলে রিড অনলি মেমোরির মেন কাজ কি? না, এর মেন কাজ হচ্ছে স্টোরস পার্মানেন্ট ডেটা, পার্মানেন্টলি ভাবে ডেটাটাকে স্টোর করা, মানে নন ভোলাটাইল মেমোরি, যাতে সেটা ভুলে না যায়, পাওয়ার যদি কাট ডাউন হয়ে যায় সেটা সেভ থাকে, বুঝলি? হ্যাঁ স্যার। ডেটাটাকে ঠিকভাবে স্টোর করে, পাওয়ার যদি অফ হয়ে যায়, বাট যখন তুই তোর ল্যাপটপটা অন করবি, কম্পিউটারটা অন করবি, সেটা
রিড অনলি মেমোরির মধ্যে কোনগুলো স্টোর থাকে আর র্যামের মধ্যে কোনগুলো স্টোর থাকে বুঝতে পারবেন। এবার যেটা আমরা দেখব ক্যাশ মেমোরি, এটা কিন্তু খুবই কস্টলি। এই ক্যাশ মেমোরি আর রেজিস্টার এগুলো কিন্তু খুবই কস্টলি। এগুলো কোন পারপাসে ইউজ করা হয় বলতো? যখন আমাদের কোনো একটা জিনিস খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় তখন সেগুলোকে ক্যাশ মেমোরির মধ্যে স্টোর করা হয়, যাতে আমরা খুব তাড়াতাড়ি নেক্সট টাইম আবার ব্রাউজ করতে হবে। হ্যাঁ, আবার স্টার্টিং থেকে আমার মেমোরি থেকে যাতে নেওয়া না পড়ে, ঠিক আছে? তার ছোট আগেই সাপোজ ধর এখান থেকে আমি টোটালটা নিচ্ছিলাম, তো এই জায়গাটা আমার একটা ক্যাশ মেমোরি রেখে দিলাম, যেগুলো আমার খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে সেগুলো আমি স্টোর করে নিলাম, ঠিক আছে? খুব ফ্রিকোয়েন্টলি যেগুলো ইউজ হচ্ছে স্টোর করে নিলাম, তাহলে কি আমাকে এখানে এত দূর যেতে হলো, এইখান থেকে আমি পেয়ে গেলাম। এটা ক্যাশ মেমোরি হিসেবে কাজ করছে, বাট এটা খুব কস্টলি। তাছাড়া রেজিস্টার মেমোরি একটা মেমোরি, এগুলো কিন্তু খুব কস্টলি, ঠিক আছে? বাট এগুলো কিন্তু হাই স্পিড প্রোভাইড করে, আর এগুলো সাইজে কিন্তু অনেকটা ছোট হয়, বুঝলি? এগুলো আবার অনেক রকমের টাইপ আছে আমাদের ক্যাশ মেমোরি, L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, অনেক রকমের ক্যাশ আছে। স্যার রমেরও তো স্যার মানে টাইপস আছে। হ্যাঁ, রমেরও টাইপস আছে। বলে দাও রমের কি টাইপস? ক্যাশ মেমোরিটা বলে দিন। L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, ঠিক আছে? সেরকম আমাদের রমেরও অনেকগুলো টাইপস আছে। কি কি টাইপস কেউ বলতে পারবি? হ্যাঁ স্যার, বল। এমনি স্যার একটা রম আছে আর একটা পি রম, আর রম, সরি ইপি রম, তারপরে হচ্ছে ডবল ইপি রম মনে হয়। হ্যাঁ, ডবল প্রম, ইপ্রম আর ডবল প্রম। হ্যাঁ প্রম ডবল ইপি। রমের টাইপটা আমরা দেখি। ঠিক আছে, এটা ডবল ইপ্রম। প্রত্যেকটা জিনিসের টাইপ আছে। এবার যেগুলো আমরা দেখব সেটা সেকেন্ডারি মেমোরি। The memory is used to store data permanently, মানে একদম ফিউচার ইউজের জন্য একদম ঠিকঠাক ভাবে ডেটাটাকে স্টোর করে রেখে দিবি, যাতে সেটা ফিউচার পারপাস ইউজ করা হয়। ইউজ ফর লং টার্ম ডেটা স্টোরেজ, যখন আমাদের লং টার্ম ভাবে কোনো ডেটা স্টোরেজের দরকার পড়ে, ঠিক আছে? যেটা একদম নন ভোলাটাইল ভাবে স্টোর হয়, যাতে সেটা মানে সাপোজ ধর আমি একটা অডিও রেকর্ডিং করছি, সেটা আমি একদম স্টোর করে রেখে দিলাম, তারপর সেটা তোদের অ্যাপসে আপলোড করতে হবে। তো সেইরকম ভাবে ডেটা যখন স্টোর হয় তখন আমরা সেগুলো কোথায় স্টোর করি? এইচডিডি এর মধ্যে স্টোর করি, বা সিডি বা ডিভিডির মধ্যে ইউজ করি, পেন ড্রাইভের মধ্যে, ঠিক আছে? আর এগুলো কিন্তু নট ডাইরেক্টলি অ্যাক্সেস বাই সিপিইউ, এগুলো কিন্তু সিপিইউ ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। সিপিইউ কোনগুলোকে অ্যাক্সেস করতে পারে? মেন মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। এই যে আমাদের যেগুলো দেখি এগুলোকে অ্যাক্সেস করতে পারে। বাট সেকেন্ডারি মেমোরির মধ্যে যেগুলো স্টোর থাকে সেগুলো কিন্তু সিপিইউ ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে না। তাহলে মেইন ডিফারেন্সটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Data stays even when the power is off. ডেটা একদম ঠিকঠাক ভাবে স্টোর থাকে যখন পাওয়ার অফ থাকলে। আর স্লোয়ার দেন প্রাইমারি মেমোরি, বাট এগুলো কিন্তু প্রাইমারি মেমোরি থেকে অনেকটাই স্লো। এগুলোর দামও কিন্তু কম, ঠিক আছে? আর এগুলো সাইজও বেশি। স্যার যে ডেটাগুলো সেকেন্ডারি মেমোরিতে স্টোর করছে সেইগুলোকে তাহলে অ্যাক্সেস করব কিভাবে? অ্যাক্সেস করবে কিভাবে? হ্যাঁ, সেটা তোকে প্রাইমারি মেমোরিতে লোড করতে হবে। সাপোজ ধর তুই একটা কিছু ভিডিও এডিটিং করছিস, ঠিক আছে? তো ভিডিওটা যখন তুই মানে তোর ভিডিওটাতে ক্লিক করলি, সেটা তো আমাদের মেন মেমোরির মধ্যে লোড হয়ে গেল। তুই সেটা বুঝতে পারছিস না, কিন্তু বাট সেটা মেন মেমোরির মধ্যে লোড হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। এগুলো কিন্তু ডাইরেক্ট ডিফারেন্স দিয়ে দেয়। আমরা একটু কম্পারিজন করে নিই, তাহলে বিভিন্ন টাইপের মেমোরি দেখলাম,
যেমন র্যাম রম এক্সামে কিন্তু ডাইরেক্ট এরকম কোশ্চেন চলে আসছে, ডিফারেন্স বিটুইন র্যাম এন্ড রম 5 মার্কস। সেক্ষেত্রে তোকে বলতে হবে র্যামটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, রমটা হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, র্যাম ভুলে যাবে, পাওয়ার অফ করলেই কি কি ছিল কি কি কাজ করেছে একদম চলে যাবে, তো রমে সেটা যায় না। তাছাড়া র্যাম কিন্তু খুব ফাস্ট, আর রম র্যামের থেকে একটু স্লোয়ার। আর র্যামের সাহায্যে আমরা রিডও করতে পারবো, রাইটও করতে পারবো। যখন কোনো একটা জিনিস র্যামের মধ্যে স্টোর থাকে তখন সেটাকে আমরা রিডও করতে পারবো, রাইটও করতে পারবো। যখন ডকুমেন্ট যখন একটা এডিট হচ্ছে তখন সেটা র্যামের মধ্যে থাকছে, আমরা সেটা রিড করতে পারছি, রাইট করতে পারছি, দুটোই কাজ করতে পারছি। বাট রমের মধ্যে সেটা পাচ্ছি না। তো এই তো তাদের মধ্যে কম্পিটিশন। এটা একটু হাই কনসেপ্ট, আমি তাও বলে দিচ্ছি, যদিও এটা তোদের খুব একটা দরকার পড়বে না, তাও জেনেরা যে কোনটার কত টাইম অ্যাক্সেস টাইম ফাস্টার ভাবে কাজ করে, কোনটার কি দাম। এখানে আমি একটা এদের মেমরি হায়ারার্কি দিয়েছি। মেমরি হায়ারার্কিটা আমি ভালোভাবে ডিপলি করাবো মেমরি চ্যাপ্টারে, ঠিক আছে? তার আগে একটু জেনে রাখবো। দেখ রেজিস্টার যেটা আছে না, এটা হচ্ছে খুব ফাস্টার, ঠিক আছে? আমার এখানে দেখ দেওয়া আছে লো থেকে হাই অ্যাক্সেস স্পিড। সব থেকে হাই স্পিড কার আছে? টপে যেটা আছে সেটা হচ্ছে সব থেকে হাই স্পিড। দেন যেটা আছে একটু কম স্পিড, দেন যেটা আছে একটু কম স্পিড, আর এটা তার থেকে কম। বাট আমি যখন সেটা ক্যাপাসিটি দিক দিয়ে দেখতে যাব তখন সেটা উল্টো। রেজিস্টারের ক্যাপাসিটি একদম, যদিও সেটা হাই স্পিড প্রোভাইড করে। ক্যাশ মেমরি হাই স্পিডও প্রোভাইড করে, বাট সেটা লিমিটেড ক্যাপাসিটি। এটা উল্টো হচ্ছে। লাস্টে হার্ড ডিস্ক আমরা দেখছি সেটার অ্যাক্সেস স্পিডটা একদমই কম, বাট সেটার ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। দেখবি আমরা টেরাবাইট আর এরকম এটা বুঝতে পারলি? এই হায়ারার্কিটা, মেমরি হায়ারার্কিটা নাম বুঝতে পারলে বল, আর একবার বলেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আরেকবার বল, ঠিক আছে। দেখ এখানে আমি মেমরিগুলোকে আমরা যেটা দেখলাম অনেক রকমের মেমরি আছে, তো অনেক রকমের মেমরিটাকে আমরা এইভাবে সাজিয়েছি যে কোনটার সবথেকে ক্যাপাসিটি বেশি, মানে কোনটার সবথেকে সাইজ বেশি, কোনটার সবথেকে অ্যাক্সেস স্পিডটা বেশি। তো যদি অ্যাক্সেস স্পিড সবথেকে বেশি দেখতে যাস না, সেটা হচ্ছে রেজিস্টারে অ্যাক্সেস স্পিড সবথেকে বেশি, খুব ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারে উইদিন লিমিটেড টাইম। ঠিক আছে, মানে যখন তুই কিছু অ্যাক্সেস করতে পারবি ডেটাটাকে, তো রেজিস্টারে থাকে খুব খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করবে। বাট প্রবলেমটা কি, এটা সাইজটা কিন্তু লিমিট, খুব লো সাইজ, সবথেকে কম। ঠিক আছে, তাহলে এটা সাইজের দিক থেকে নিচে নামছে, এটা অ্যাক্সেস স্পিডের দিক থেকে উপরে উঠছে। সেরকম হার্ড ডিস্কের সাইজ কিন্তু অনেক বড়, বাট সেটার অ্যাক্সেস স্পিড কিন্তু কম। এবারে কিন্তু এটা আমরা বলতে পারবো না যে রেজিস্টারিং ভালো বা হার্ড ডিস্ক ভালো, আমাদের ডিপেন্ড করছে যে আমাদের কাজটা কি করতে হবে। কিছু কাজ আছে যেমন রেজিস্টার আমাদের সেখানে দরকার, কিছু কাজ আছে যেমন হার্ড ডিস্ক। সাপোজ ধর তুই একটা 2 জিবি ভিডিও, 2 জিবি না, আমি 10 জিবির একটা ভিডিও দেব, একটা মুভি 4K তে আছে, তো আমি সেখানে স্টোর করতে চাই। সেক্ষেত্রে আমি সেটা রেজিস্টার স্টোর করব, সেক্ষেত্রে তো আমরা হার্ড ডিস্ক স্টোর করব। তো এখানে হার্ড ডিস্ক আছে, বাট খুব ফ্রিকোয়েন্টলি একটা জিনিস স্টোর হচ্ছে, খুব মানে উইদিন লিমিটেড টাইম আমাদের সেটা ইউজ করতে হয়, তখন সেটা আমরা হার্ড ডিস্কে স্টোর করব। হার্ড ডিস্কে একটা মেমরি দিতে হবে, মেমরি, তারপর সেটা আমরা তখন সেটা কি করব, একবার ক্যাশে রেখে দেব, যাতে আমরা খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাক্সেস করতে পারি। এই জন্য তো আমাদের এখনকার ওয়েবসাইটগুলো কি হয়, দেখবি অ্যাপস, তুই যখন কোনো একটা অ্যাপস প্রথম সেটা প্রেস করবি না, দেখবি ওপেনিং হতে একটু টাইম লাগে। ধর এটা একটা অ্যাপস, এটা যখন প্রথম প্রেস করবি সেটা একটু টাইম লাগে, বাট তারপর যখন কোনো একটা কাজ করার পর ওই অ্যাপসটাতে যাস না, উইদিন লেস টাইম দেখবি ওটা আবার আগের মতো কেন, ওটা ক্যাশ মধ্যে স্টোর হয়ে গেছে, এজন্য তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবি। বাট প্রথমবারে যখন স্টোর করলি সেটা তো মেমরির মধ্যে স্টোর হলো, বুঝতে পারলি? হায়ারার্কিটা এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে ওভারভিউটা একটু দিয়ে দিই আজকে ক্লাসটা আমরা টোটাল জিনিসটা কি বললাম।
দেখ আজকে ক্লাসটাতে আমাদের মেইন ছিল যে কম্পিউটার অর্গানাইজেশন যে সাবজেক্ট আমাদের আছে সেটার কাজটা কি, সেটার মাধ্যমে আমরা রিয়েল লাইফে কি জানতে পারবো। আমরা এটাই জানতে পারবো যে একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে চাইলে একটা কিবোর্ড প্রেস করা থেকে সেটা আউটপুট ভিজুয়াল হচ্ছে এই টোটাল অ্যাট দ্যাট মিডল ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে সেটাই আমরা কম্পিউটার অর্গানাইজেশন জানতে পারবো। তো সেটাই আমরা এখানে দিয়েছি যে কিবোর্ডের মাধ্যমে এটা প্রেস হলো, সেটা মনিটরের মাধ্যমে ভিজিবল হলো, বাট অ্যাট দ্য মিডল অফ দ্য ইমপ্লিমেন্টেশন সিপিইউ কিন্তু একটা বিশাল পারফর্ম করছে। তো এই সমস্ত ফাংশনাল ইউনিটগুলো কাজ করছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করছে। যেমন ইনপুট রিলেটেড কাজ হচ্ছে সেটাকে ডেটাটাকে দেওয়া, সেটাকে মেশিন লেভেল কোডে কনভার্ট করা, লাইক 0 1 যাতে কম্পিউটারটা বুঝতে পারে। দেন সেটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, দেন সেটা স্টোর হচ্ছে মেমরি ইউনিট। ঠিক আছে, আর এই মেমরি ইউনিটে গিয়ে স্টোর করার থেকে কোন ইউনিট সাহায্য করছে, কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, সেরকম ইনপুট ইউনিটে এইগুলোই বলা আছে যে কি কি কাজ করছে। আউটপুট ইউনিটের কাজ কি হচ্ছে না, আউটপুট ইউনিটের কাজ হচ্ছে আফটার প্রসেসিং সিপিইউর মধ্যে প্রসেস হচ্ছে, তারপর সেটাকে ভিজুয়ালি ভাবে ডিসপ্লে করে দিচ্ছে আমাদের এই আউটপুট ইউনিট। তো এই আউটপুট ইউনিটের আরো কাজ আছে, যেমন যেটা সিপিইউ যে প্রসেসটা করার পর যে আউটপুটটা দিচ্ছে সিপিইউ সেটা আমাদের আউটপুট ডিভাইসটাকে নিচ্ছে, সেটাকে ওই বাইনারি ফর্ম থেকে ইউনিটেবল ফর্মে কনভার্ট করছে যাতে হিউম্যান সেটাকে বুঝতে পারে, তারপর সেটাকে ডিসপ্লে করছে। এটাই হচ্ছে আউটপুট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি হচ্ছে না, একটা ইনপুট যে তুই দিচ্ছিস, একটা কি প্রেস করলে সেটা আউটপুটের মধ্যে ভিজুয়াল হবে, বাট অ্যাট দ্য মিডল অফ দ্য ইমপ্লিমেন্টেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কাজ করছে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কিভাবে কাজ করছে না, বিভিন্ন কম্পোনেন্টস আছে, লাইক অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার, এই সমস্ত জিনিসগুলো কাজ করছে। ঠিক আছে, যেমন অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট কি কাজ করছে, ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেশনস পারফর্ম করছে, লাইক সাম ইজ ইকুয়াল টু a প্লাস b। এদের মধ্যে যে অ্যাডিশনটা আছে সেটা আমাদের অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট হেল্প করছে। বাট ওই অপারেশনটা যে পারফর্ম হলো, সামটা হলো, এটা কে সাহায্য করছে, মেমরি থেকে এ মেমরিতে লোড হতে আমাদের সাহায্য করছে কন্ট্রোল ইউনিট। এই সাইকেলটার মধ্যে প্রথমে ফেচ হচ্ছে, সেটা এক্সিকিউট হচ্ছে, সেটা ডিকোড হচ্ছে। এবারে ফাংশনস অফ মেমরি ইউনিটের কাজটা কি, মেমরি ইউনিটের কাজটা হচ্ছে ডেটা স্টোর করা, সেটা টেম্পোরারি ভাবে ডেটা স্টোর হতে পারে, পার্মানেন্ট ভাবে ডেটা। সেরকম টেম্পোরারি ইউনিট গুলো মেমরি ইউনিট গুলো আমরা দেখলাম RAM, ROM, ক্যাশ মেমরি, রেজিস্টার এন্ড সেকেন্ডারি মেমরি ডিভাইস গুলো আমরা। দেন সেটা আমরা একটা কম্পারিজন করে নিলাম যে কোন মেমরি ইউনিটটা কোন কাজে লাগে। ঠিক আছে, আমাদের এক্সামের ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই টেবিলটা থেকে এখন একটা ডিফারেন্স দিতে দেবে, সেটা হতে পারে RAM আর ROM এর মধ্যে, সেটা ক্যাশ মেমরি আর হার্ড ডিস্কের মধ্যে, সেটা হতেই পারে। দেন আমরা লাস্ট স্লাইডে যেটা বললাম সেটা হচ্ছে কম্পিউটার মেমরি হায়ারার্কি। কম্পিউটার মেমরি হায়ারার্কির মধ্যে দেখলাম যে কোন মেমরিটা অ্যাক্সেস দিক থেকে ফাস্ট, কোন মেমরিটা ক্যাপাসিটি দিক থেকে বেশি। তো আজকে ক্লাসটা আমাদের যেটার উপর ছিল, তোদের যেটা ফার্স্ট ছিল কম্পিউটার ফাংশনাল ইউনিট। এটা একটা জিনিস লেখা হতে পারে, বাট এটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসই ছিল। তাই আমরা আজকে ক্লাসটা টোটাল ডিপলি জানব, কারণ আমাদের কিন্তু সিলেবাস কভার করাটা মেইন উদ্দেশ্য না। সিলেবাস আমি কভার করে দিই, ঠিক আছে, বাট তোদেরকে মেইনলি জানতে হবে। আর এই জিনিসটা তোদের যদি ক্লিয়ার হয়ে যায় না, তারপর বাকি জিনিসগুলো করাবো ইজিলি ওরা বুঝতে পারবে। আজকের ক্লাসটাতে আমি আপাতত তোদেরকে যে ইনফরমেশনটা দিয়েছি, যতটা শিখিয়েছি, অ্যাটলিস্ট তোরা বলে দিবি যে কম্পিউটার অর্গানাইজেশন সাবজেক্টটা কিসের উপর আছে, এর কাজটা। এবার তোরা আমাকে বল আজকে ক্লাসটা করে কেমন লাগলো, বুঝতে পেরেছিস? স্যার বল। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার প্রাইমারি মেমোরিতে আপনি এক্সাম্পল দিয়েছেন, ওইখানে র্যাম, রোম, ক্যাশ মেমোরি, রেজিস্টার ছিল। হ্যাঁ, রোম পার্মানেন্টলি ডেটা স্টোর করে, তাহলে রোম তো সেকেন্ডারি মেমোরিতে যাওয়ার কথা ছিল। যখন আমাদের ফিউচার পার্সপেক্টিভে কোনো ডেটা স্টোর করতে হচ্ছে না, তখন সেটা আমাদের হার্ড ডিস্কের মধ্যে, যখন ভিডিওটা তুই লং টার্ম জন্য স্টোর করছিস। এই কারণে আমি বলছি যে প্রাইমারি মেমরি আর সেকেন্ডারি মেমরির মধ্যে ডিফারেন্স। সেকেন্ডারি মেমরিতে যে এক্সাম্পল দিই, তুই একটা ভিডিও
সাপোজ ধর একটা অনেক লেন্থি ভিডিও আছে যেমন 10 জিবি, তো সেটা তুই কোথায় স্টোর করবি? সেটা তুই স্টোর করবি হার্ড ড্রাইভে। কারণ হার্ড ডিস্কে আমরা যদি দেখতে পাই সেটা সেকেন্ডারি মেমোরি যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু সস্তা, অনেকটাই সস্তা। আমরা যদি মেমোরি হায়ারার্কিটা দেখি, এটা হার্ড ডিস্ক, এটা কিন্তু যদি তুই মেমোরি ক্যাপাসিটির মধ্যে দেখতে চাস এটা কিন্তু অনেকটাই স্পেস দেয় আমাদের প্রোটোটায়। বাট এগুলো যদি আমরা প্রাইমারি মেমোরির মধ্যে স্টোর করি এগুলো কিন্তু অনেকটাই আমাদেরকে ক্যাপাসিটি কম করে। বল আর কেউ? স্যার রেজিস্টার্স মেমোরিটা একবার বলুন। রেজিস্টার মেমোরি দেখ, যখন খুব ফ্রিকোয়েন্টলি হাই স্পিড ডেটা আমাদেরকে ইউজ করতে হয় না তখন রেজিস্টারের মধ্যে স্টোর হবে। বাট এগুলো যখন আমি মেমোরি হায়ারার্কি চ্যাপ্টারটা পড়াবো তখন আমরা এগুলো ডিটেইলসে ডিসকাস করব, যে রেজিস্টারের কাজ কি, তাদের ডিফারেন্ট টাইপসগুলোর কাজ কি। বাট এখন একটু জেনে রাখ আচ্ছা স্যার, ঠিক আছে। যে রেজিস্টার একটা ফাস্ট মেমোরি যেটা অ্যাক্সেস করতে আমাদের খুব লিমিটেড টাইমে অ্যাক্সেস করতে হবে। বাট এটার ক্যাপাসিটি কিন্তু খুব কম আর এটার দাম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, থ্যাঙ্কস। স্যার বলছি এর পিডিএফটা পাওয়া যাবে না? হ্যাঁ দিয়ে দাও। আর কিছু? আর একটা ডিফারেন্স বলতে পারি, ঠিক আছে? একজন যে কোশ্চেনটা করলি যে হার্ড ডিস্ক আর যে রম এটার মধ্যে ডিফারেন্স কি রয়েছে, ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি যে আমাদের যখন তো হার্ড ডিস্কের মধ্যে যখন কিছু থাকবে না তখন সেটাকে আমরা ডাইরেক্টলি একটু মডিফাইড করতে পারি, সেটাকে আমরা রিড অনলি শুধুমাত্র দেখতে পারি। বাট যখন সেটা আমাদের তো রমের মধ্যে থাকবে সেটাকে আমরা মডিফাইড করতে পারি। সরি আমি উল্টোটা বলছি। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বাট এই হার্ড ডিস্কটা র‍্যাম রমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্লোয়ার, এই কারণে দামটাও কম। বাট র‍্যাম রম এগুলো কিন্তু অনেকটাই ফাস্ট। টোটালটা ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রবলেম থাকলে বল, আমি বলে দিচ্ছি। আচ্ছা তোর কি ক্লিয়ার হলো যার প্রবলেম ছিল হার্ড ডিস্ক আর রমের মধ্যে? না স্যার। হয়নি এখনো ক্লিয়ার? স্যার আমি কোশ্চেনটা আপনাকে আরেকবার বলি। বল। স্যার প্রাইমারি মেমোরিতে আপনি এক্সাম্পল দিয়েছিলেন র‍্যাম রোম কেচ মেমোরি রেজিস্টার সেগুলো। এবার রোম পার্মানেন্টলি ডেটা স্টোর করে, নন ভোলাটাইল। আবার সেকেন্ডারি মেমোরিতে যখন আপনি বললেন তখন ইউজ টু স্টোর ডেটা পার্মানেন্টলি। এখানেও বলা আছে যে সেকেন্ডারি মেমোরিতে ডেটা পার্মানেন্টলি স্টোর করা, আবার রোম পার্মানেন্টলি ডেটা স্টোর করে। ওটাই আমি বলছি যে রোম তো তাহলে সেকেন্ডারি মেমোরিতে যাওয়ার কথা ছিল, ওটাই বললাম। দেখ আমি তোকে বলেছি যে রম হচ্ছে না একটা ভেরি লিমিটেড মেমোরি ইন দ্য টার্মস অফ হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের সাথে যদি আমি তুলনা করতে যাই তো রমটা হচ্ছে খুবই লিমিটেড একটা সোর্স, এটা খুবই লিমিটেড প্রোভাইড করে। তো তাই সব জিনিস কিন্তু আমরা রমের মধ্যে সেভ করে রাখতে পারি না, আমাদের হার্ড ডিস্কও দরকার। যেটার কারণে তখন আমি বললাম যে আমাদেরকে কিন্তু পার্মানেন্টলি ভাবে কিছু স্টোর করতে হলে লাইক বিশাল বড় একটা মুভি বা কিছু স্টোর করতে পারি, সেটা কিন্তু আমরা রমের মধ্যে স্টোর করতে পারবো না। রম অনেকটা দামি জিনিস, এই কারণে সেগুলো আমরা হার্ড ডিস্কের মধ্যে স্টোর করি। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এই জন্য দেখতে হবে, দেখ হার্ড ডিস্কটা একদম নিচে রয়েছে,
এটা কিন্তু ক্যাপাসিটিটা অনেক বেশি দিচ্ছে। থ্যাংক ইউ।